আমিরুল ইসলাম ভয়ে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। সত্যি কি সে হুমায়রার জালে ফেসে গেল? এখন কি হুমায়রাকে তার বিয়ে করতে হবে? সে ভাবছিল জীবনে আর কখনো বিয়ে করবে না। একবার ভালোবেসে যে ধোঁকা খেয়েছে সে ধোঁকা দুবার খেতে চায় না। সুফিয়াকে অনেক ভালোবেসে বিয়ে করছিল, সেই মানুষটাই যখন তাকে ধোঁকা দিয়েছে আর কারো প্রতি তার বিশ্বাস নেই। নারী জাতিকে সে এখন আর বিশ্বাস করে না। সেটা আবার অপমানিত হলো নারী ধোঁকাবাজ। হুমায়রা সেটা দ্বিতীয়বার প্রমাণ করে দিল। মরে যেতে ইচ্ছে করছে আমিরুল ইসলামের। তার মান সম্মান মনে হয় এবার শেষ হবে। নিউ জার্সি শহরে সে সবার কাছে সম্মানিত, সবাই এক নামে চেনে। এখন যদি হুমায়রা তার নামে ধর্ষণের অভিযোগ করে তাহলে কি হবে? এগুলো ভাবতে তার চোখের কোণে পানি হাত দিয়ে মুছে অতীতে চলে গেল। মনে মনে বলছে, সুফিয়া তুমি কেন আমার সাথে এমন প্রতারণা করলে, আমাকে ঠকালে? আমার জীবনটা এমন হয়ে গেল শুধু তোমার কারণে। আমার ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। আমি যদি আইন আদালতে ফেঁসে যাই তাহলে আমার ছেলেটাকে কে দেখবে? এদেশে আমার আপন বলতে কেউ নেই। হুমায়রা যখন ষড়যন্ত্র করছে সে আমাকে সহজে ছাড়বে না। আমিরুল ইসলামের ভাবনার মাঝে তখনই দরজার কলিং বেল বেজে উঠল। শার্লি বাইডেন এসেছে। মিস্টার আমিরুল ইসলাম, আপনি খুব অস্থির হয়ে ফোন করেছিলেন, তাই আমি তাড়াতাড়ি চলে আসছি। আমার নিজের কাছে নিজেকে অপরাধী লাগবে যদি আমার কারণে আপনার ক্ষতি হয়। আমি জানতাম হুমায়রা অনেক ভালো মেয়ে। আমার সাথে কখনো সে কোনো খারাপ ব্যবহার করেনি। আপনি তাকে কত বছর ধরে চেনেন মিস শার্লি? আমি তাকে 2 বছর যাবৎ চিনি। আমরা একটা ভ্রমণে গিয়েছিলাম, সেখানে আমার সাথে হুমায়রার পরিচয়। সে আমার ফোন নাম্বার নেয়, আমার ফোনে কথা বলতে বলতে বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আমাকে বলেছিল তার লাইফে অনেক কষ্ট। একটা ছেলে তাকে ভালোবেসে পাকিস্তান থেকে নিয়ে আসে, তারপর বিয়ে হয়। বিয়ের পর অনেক অত্যাচার করে, সহ্য করতে না পারে ডিভোর্স নিয়েছে। হুমায়রার জীবন কষ্টের কাহিনী শুনে মায়া হয় আমার তার প্রতি। তাকে আমি সবসময় ভালো মনে করছি, কিন্তু আপনি যা বলছেন এটা সে কীভাবে করবে? আমি সত্যি বলছি মিস শার্লি, আমি তার দিকে কখনো খারাপ নজরে তাকাইনি। আমি চেয়েছি আমার ছেলেকে সে মায়ের মতো মমতা দিয়ে মানুষ করবে। এমন একজন দক্ষ আয়ার প্রয়োজন ছিল। আপনার মা আমার ছেলেকে পরম আদর যত্নে মানুষ করেছেন। আপনার মায়ের মতো আরেকজন আয়া আমার ছেলের জন্য চেয়েছিলাম। হুমায়রার ব্যবহার দেখে ভাবছিলাম সেও যে না, সেও ভালো, কিন্তু সে এত বড় ষড়যন্ত্র করবে আমি এটা ভাবতে পারিনি। কি করছে আমাকে বলুন তো শুনি। রাতে আমি বাড়ি ফেরার পর দেখি সে অনেক সাজগোজ করে আছে। ভাবলাম হয়তো কোনো পার্টিতে যাবে, তাই এত সাজগোজ করেছে। কিন্তু সে আমার কাছে এসে বসে আমাকে তার প্রতি আকর্ষিত করতে চায়। আমি তার কাছে জানতে চাই কি হয়েছে, আপনি এমন করছেন কেন? এত সাজগোজ করে কোথায় যাচ্ছেন, কোন পার্টিতে? সে বলে, আমি কোনো পার্টিতে যাচ্ছি না, আপনি আমার স্পেশাল মানুষ। আপনার জন্য আজকে আমার এত সাজসজ্জা। এতদিন ধরে আপনার বাসায় আছি, আপনি তো আমার দিকে ফিরেও তাকান না কেন? আমি কি দেখতে সুন্দর না? তার এই প্রশ্নের জবাবে আমি তাকে বলি, আপনি সুন্দর হন আর যাই হন সেটা অন্যের চোখে হতে পারেন, আমার চোখে শুধু আপনি আমার ছেলের আয়া হিসাবে এই বাড়িতে আছেন। আর কিছু ভাবিনি আপনাকে নিয়ে, আর ভাবতেও চাই না। এটা বলে আমি তাকে ডিনার রেডি করতে বলি। সে ডিনার রেডি করতে চলে যায়। আমাকে ডিনার রেডি করে দিয়ে সে আমার ছেলের রুমে আসে। সিরাতকে ঘুম পাড়াতে আমি খাবার খাওয়ার পর আমার মাথাটা কেমন ঝিমঝিম করছিল। ব্যালকনিতে চেয়ারে এসে বসি, আমার চোখ দুটো লেগে আসে। তখন অনুভব করি আমার হাত কেউ স্পর্শ করছে। চেয়ে দেখি হুমায়রা দাঁড়িয়ে আমাকে বলতেছে, আপনি এখানে কেন, রুমে গিয়ে ঘুমান। আমি বললাম, খাওয়ার পর আমার মাথাটা এখন ঘুরাচ্ছে, শরীর ঝিমঝিম করছে, উঠে রুমে যাওয়ার মতো শক্তি পাচ্ছি না। হুমায়রা আমাকে বলল, ঠিক আছে আমি আপনাকে হেল্প করি। এটা বলে সে আমার হাত ধরে আমার রুমে নিয়ে আসলো। বিছানায় শোয়ার সাথে সাথে আমার চোখ দুটো বন্ধ হয়ে যায়। আমার আর কিছু মনে নেই। সকালে যখন আমার ছেলে সিরাত ডাক দেয় তখন দেখি হুমায়রা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তো অবাক হয়ে যাই। হুমায়রাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলি, আপনি এখানে কেন? হুমায়রা বলে, আমি তাকে আমার রুমে নিয়ে আসছি, তার সাথে সম্পর্ক করেছি। এটা একদম মিথ্যে কথা। আমি তাকে আমার রুমে নিয়ে আসিনি আর তার সাথে কিছুই করিনি। শার্লি বলল, হুমায়রা বাসায় আসুক, তার সাথে আমি কথা বলি। আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনারা কে সত্যি আর কে মিথ্যে বলছেন সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। হুমায়রা আসুক, তার সামনাসামনি কথা হোক, তখনই বুঝতে পারবো। শার্লি বাইডেন হুমায়রার জন্য অপেক্ষা করে থাকলো। ঘণ্টাখানেক পর হুমায়রা সিরাতকে নিয়ে বাসায় ফিরল। শার্লিকে দেখে হুমায়রা কান্না করে দিল।
তোকে কান্না করতে হবে না, কি হয়েছে ঘটনা বল। মিস্টার আমিরুল বলল, তুই নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিয়ে করতে চাচ্ছিস। যদি এটা করে থাকিস প্লিজ এটা করিস না। লোকটা কিন্তু অনেক ভালো, ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় আছে, তার স্ত্রী তাকে ঠকিয়েছে, মা অসুস্থ হওয়ার পর তোকে এনে দিলাম, এখন তুই যদি তার সাথে এরকম করিস সেটার দায় কিন্তু আমাদের উপরেও পড়বে। হুমায়রা অবাক হওয়ার ভান করে বলল, তুই কি বলছিস? আমি তাকে মিথ্যে অপবাদ দেব? আমার ইজ্জত নিয়ে আমি মিথ্যে বলবো? এটা তুই ভাবতে পারলি? তার রুমে আমি ছিলাম কি না তাকে জিজ্ঞাসা কর। সকালে সে উঠে আমাকে তার পাশে পেয়েছে কিনা। একটা মেয়ে কখনো জোর করে একটা পুরুষের রুমে থাকতে পারবে না। সে যদি আমাকে নাই রাখতে চাইতো, আমি কি তার রুমে থাকতে পারতাম? শার্লি ভাবছে, এটাও তো ঠিক। একটা পুরুষ না চাইলে একটা মেয়ে কখনো তার সাথে জোর করে কিছু করতে পারে না। তাহলে কি আমিরুল ইসলাম হুমায়রার সাথে অন্যায় করছে? আমিরুল ইসলাম বারবার বলেছে সে কিছু জানে না, আর হুমায়রা বলেছে যে তাকে তার রুমে নিয়ে এসে সম্পর্ক করছে, এখন তাকে বিয়ে করতে হবে। এটা সম্ভব নয়। আমার জীবন থাকতে এই মেয়েকে বিয়ে করব না। এমন একটা প্রতারক মেয়েকে আমি কখনোই বিয়ে করতে পারি না। এই মেয়ে, তুমি কী চাও বলো? কত টাকা চাও? আমি দিয়ে দিব। আমিরুল ইসলামের কথায় হুমায়রা বলল, আপনি কি ভাবছেন আমি টাকার লোভে আপনার সাথে এমন করছি? আমি আপনাকে ভালোবাসি, প্রথম দিন থেকে আপনাকে পছন্দ করি। আমাকে আপনার বিয়ে করতে হবে। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিবেন, আমি আর কিছু চাই না। আমিরুল ইসলাম সাবের আহমেদকে ফোন করে আসতে বললেন। সাবের আহমেদ এসে সব কিছু শুনে আমিরুল ইসলামকে বললেন, তোর তো বিয়ে করার দরকার ছিল সিরাতের জন্য। কতদিন আয়া রেখে ছেলের দেখাশুনি করবি, বিয়ে করে ফেল। আমিরুল ইসলাম বন্ধুর কথায় রেগে গেলেন। তুই কি বলতেছিস? যে মেয়ে আমার সাথে ষড়যন্ত্র করছে তাকে বিয়ে করতে? সে অনেক কিছুই করতে পারে, এই মেয়ে ডেঞ্জারাস। আরে বন্ধু, রাগ করছিস কেন? তোকে পাওয়ার জন্য হয়তো এমন করে বিয়ে করে ফেল। আর এখন যদি সে থানা পুলিশ করতে চায়, তোর জেল হয়ে যাবে। যদি প্রমাণিত হয় তুই তাকে করছিস, জানিস তো এই দেশের আইন কানুন। যদি একবার প্রমাণিত হয় তুই রেপিস্ট, কতদিন জেল হবে তুই জানিস? জেল হয়তো ফাঁসিও হতে পারে। তোর ছেলের কী হবে চিন্তা করে দেখ একবার। ছেলের মুখের দিকে তাকিয়ে হুমায়রাকে বিয়ে কর। আমিরুল ইসলামের মাথা হাত দিয়ে বসে আছে। ঠিকই তো বলছে তার বন্ধু। হুমায়রা যদি আইন আদালত করে তাহলে তখন তার জেল হবে। ছেলে সিরাতের কী হবে? কে দেখবে তার ছেলেকে? এই ভাবনা সে অস্থির হয়ে ছটফট করতে থাকলো। তার এই অবস্থা থেকে সাবের আহমেদ বলল, তোর কি হয়েছে? এত ভেঙে পড়ছিস না তো। তোর বিয়ে করতে প্রবলেম কি? হুমায়রা যখন তোকে পছন্দ করে, তোর ছেলেকে মায়ের মতো দেখে, বিয়ে করে ফেল। চিনচিন করে ব্যথা শুরু হলো আমিরুল ইসলামের বুকে। বুকে চেপে ধরে পানির গ্লাস দেখিয়ে দিল সে পানি খাবে। সাবের আহমেদ পানি আনার সাথে সাথে আমিরুল ইসলাম ফ্লোরে লুটিয়ে পড়লেন। তার কোনো হুঁশ নেই। সাবের আহমেদের বুঝতে বাকি রইল না, বেশি দুশ্চিন্তায় আমিরুল ইসলাম হার্ট অ্যাটাক হয়েছে। তৎক্ষণাৎ হসপিটালে ফোন দিলেন অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। শার্লি আর হুমায়রা অন্য রুমে ছিল। শুনতে পেয়ে তারা দুজনে দৌড়ে আসলো আমিরুল ইসলামের কাছে। 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পড়ে। সবাই আমিরুল ইসলামকে ধরাধরি করে তুলে দিল অ্যাম্বুলেন্সে। পাশের সিটি হাসপাতালে সেখানে থাকে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলল আমিরুল ইসলামের বেশি চিন্তার কারণে হার্ট অ্যাটাক হয়েছে। আমিরুল ইসলাম আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা খুবই গুরুতর। হসপিটালে হুমায়রা গিয়েছিল। যখন জানতে পারে আমিরুল ইসলামের অবস্থা খুব গুরুতর, সে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় কিছু ক্যাশ টাকা ছিল, সেগুলো নিয়ে পালিয়ে যায় তার বয়ফ্রেন্ডের সাথে। হুমায়রা অনেকটা ভয় পেয়ে গেছে। তার কারণে আমিরুল ইসলামের এই দশা হয়েছে সেটা সাবির আহমেদ জানে। এ কারণে ভয়টা আরও বেশি পাচ্ছে হুমায়রা। সে বলেছিল থানা পুলিশ করবে, আমিরুল ইসলাম তাকে করেছে। প্রকৃতপক্ষে তা আমিরুল ইসলাম হুমায়রার সাথে শারীরিক কোনো সম্পর্ক করেনি। ছবিগুলো দিয়ে যদি প্রমাণ করে তার সাথে সে রাত কাটিয়েছে, মেডিকেল পরীক্ষাতে ধরা পড়ে যাবে হুমায়রা সব মিথ্যে বলছে। আমিরুল ইসলামের অবস্থা খারাপ দেখে সে তার বয়ফ্রেন্ড অ্যাডামকে কল করে। অ্যাডাম তাকে বলে, বাসায় যা কিছু আছে তাই নিয়ে তুমি চলে এসো। অ্যাডামের কথা মতো টাকাগুলো নিয়ে সে নিরুদ্দেশ হয়ে যায়। শার্লি হসপিটালে ছিল, তাকে হুমায়রা বলে এসেছিল আমি বাসায় যাচ্ছি, সিরাতকে নিয়ে হাসপাতালে আসবো। অনেকক্ষণ যাবার পর তখন হুমায়রা হাসপাতালে আসেনি। শার্লি তখন হুমায়রাকে কল দিল, ফোন বন্ধ দেখাচ্ছে। শার্লির সন্দেহ হলো। তখন সে সাবির আহমেদকে বলল, আপনি থাকেন, আমি বাসায় যাই। হুমায়রা বলেছিল সিরাতকে নিয়ে এখানে আসবে। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, এখনও কেন আসছে না? শার্লি বাসায় এসে থেকে সিরাত বসে কান্না করছে। তাকে জিজ্ঞাসা করলো, তোমার আন্টি কোথায়? আন্টি তো অনেকক্ষণ আগে এসেছিল, এসে বাসা থেকে কি যেন নিয়ে চলে গেল। আমি বলেছিলাম আমাকে সঙ্গে করে নিয়ে যাও পাপার কাছে, কিন্তু সে আমাকে রেখে চলে গেল। আমার খুব ভয় লাগছে একা একা। শার্লি সিরাতকে আদর করে বলল, ভয় পেও না বাবু, আমি তোমার বাবার কাছে নিয়ে যাব, কান্না করো না। তোমার পাপার কিছু হবে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো তিনি যেন তোমার পাপাকে ভালো করে দেন। হুমায়রা কোথায় যাবে আর
তার ফোন বন্ধ কেন এটাই শার্লি বুঝতে পারছে না। আমিরুল ইসলাম রুমে গিয়ে দেখতে পেল আলমারি খোলা। তাহলে কি হুমায়রা পালিয়ে গেছে? ভাবনা পড়ে গেল শার্লি বাইডেন। সিরাতকে নিয়ে হাসপাতালে আসলো শার্লি। ডাক্তার বলেছে আমিরুল ইসলামের অবস্থা আজকে কিছু বলা যাবে না। 24 ঘন্টার মধ্যে যদি তার জ্ঞান ফিরে তাহলে ভালো, না হলে সমস্যা হবে। সাবের আহমেদ তার স্ত্রীকে কল করে হাসপাতালে আসতে বলো। আমেরিকায় তো আমিরুল ইসলামের আপন বলতে কেউ নেই, তাকে তার বন্ধুর পাশে থাকতে হবে। সাবের আহমেদের স্ত্রী এবং সাবের আহমেদ আমিরুল ইসলামের সঙ্গে থাকেন। শার্লি রাতে সিরাতকে নিয়ে তার বাসায় চলে যায়। রাত 3টার দিকে আমিরুল ইসলামের জ্ঞান ফিরে। বন্ধুর জ্ঞান ফেরা দেখে সাবের আহমেদের কান্না করে। সে ভাবছিল আমিরুল ইসলাম মনে হয় কোমায় চলে যাবে। হুমায়রা মেয়েটা মিথ্যে অপবাদ দেওয়া সহ্য করতে না পেরে আমিনুরের এই অবস্থা, এটা বুঝতে পারল সাবের আহমেদ। শার্লি বাইডেন তাকে বলে গিয়েছে বাসা থেকে মনে হয় হুমায়রা কিছু নিয়ে পালিয়ে গেছে। যাই হোক, আমিরুল ইসলাম সুস্থ হলে সে বিষয়ে থানায় জানানো যাবে, এমনটাই ভেবে রাখেন সাবের আহমেদ। 3 দিন হসপিটালে থাকার পর আমিরুল ইসলাম কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যেতে যাচ্ছে সাবের আহমেদ। ডাক্তার বললেন আর 2 দিন থেকে যেতে। ঠিকমতো এখনও হাঁটাচলা করতে পারে না আমিরুল ইসলাম। সাবের আহমেদ ডাক্তারকে বললেন আমার বাসায় নিয়ে ঠিকমতো সেবা করব, সে ঠিক হয়ে যাবে। বন্ধুকে তার বাসায় নিয়ে গেলে সাবের আহমেদ এবং সাবের আহমেদের স্ত্রী এবং 2 ছেলে মেয়ে আছে। সিরাতকে শার্লির বাসা থেকে তাদের বাসায় নিয়ে আসা হলো। তারপর সাবের আহমেদ আমিরুল ইসলামের বাসায় গিয়ে দেখে আলমারি খোলা, টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আমিরুল ইসলাম আলমারিতে $30,000 ছিল। সাবের আহমেদ বন্ধুকে বলল তার ডলারগুলো নেই। সেটা শোনার পর আমিরুল ইসলাম বললেন সুস্থ হবার পর থানায় গিয়ে এই মেয়ের নামে অভিযোগ করব। এই মেয়ে আমার অনেক বড় ক্ষতি করতে পারে, তাই আমি থানায় অভিযোগ করে রাখবো। আমিরুল ইসলাম বন্ধুর বাসায় থাকা অবস্থায় বাংলাদেশের ভাই বোনদের কাছে এবং মায়ের কাছে কল দিয়ে কথা বলে সে অসুস্থ। ছেলের চিন্তা আমিরুল ইসলামের মা অস্থির হয়ে গেছে। তার মা বলতেছে আমি যদি সুস্থ থাকতাম এখনই তোর কাছে চলে আসতাম, তোকে এক্ষুনি দেখতে ইচ্ছা করতেছে। আমিরুল ইসলাম তার ছোট ভাই সাব্বিরকে বলল তাদের গ্রামে কাউকে কাজের জন্য আমেরিকায় নিয়ে আসতে। পাসপোর্ট ভিসা করার জন্য সব খরচ সে দিবে। এখন সে আমেরিকার মানুষকে বিশ্বাস করে রাখবে না, নিজের দেশের মানুষকে সিরাতের জন্য নিয়ে আসার জন্য। সাব্বির বলল দেখি কেউ যেতে রাজি হয় কিনা। আর তুমি তো অসুস্থ, তুমি না হয় বাংলাদেশে চলে আসো, এখানে এসে ব্যবসা করবে। আমিরুল ইসলাম বললেন না, আমি বাংলাদেশে যাব না। তুই একজনকে নিয়ে চলে আয়, তোদের দুজনের পাসপোর্ট ভিসা রেডি করতে শুরু করে দে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। প্রায় 15 দিন বন্ধুর বাসায় থাকার পর আমিরুল ইসলাম ছেলেকে নিয়ে নিজের বাসায় আসলো আর অপেক্ষা করতে থাকলো বাংলাদেশ থেকে কাউকে নিয়ে সাব্বির আসবে। প্রায় 2 মাস পর পাসপোর্ট ভিসা রেডি করে সাব্বির তাদের দূর সম্পর্কের বোনকে আমেরিকায় মেয়েকে নিয়ে আমেরিকায় আসলো। আর এর মধ্যে হুমায়রার ছবি দিয়ে নিউ জার্সি আবাসিক এলাকায় থানায় অভিযোগ করা হয়েছে। তাকে এখনও পুলিশ খুঁজে পায়নি। হুমায়রা আত্মগোপন করেছে। পুলিশ বলেছে তাকে তারা খুঁজে বের করবে। আমিরুল ইসলাম কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল নিজের দেশের মানুষকে পেয়ে। সাব্বির যাকে নিয়ে আসছে সেই মেয়ের বয়স 14 বছর, নাম দীপা। সম্পর্কে তাদের ভাগ নিয়ে দীপা রান্নাবান্না পারে। এখন আর কোনো টেনশন থাকলো না আমিরুল ইসলামের। সাব্বির তার ভাইকে বলল মা তোমাকে দেখার জন্য খুব কান্নাকাটি করছে, তুমি একবার বাংলাদেশে যাও, সিরাতকে নিয়ে ঘুরে এসো। কেন তুমি যাচ্ছ না? ওই অসৎ মহিলার জন্য তুমি নিজের দেশ ত্যাগ করে ফেললে। আসলে কি হয়েছে জানিস, আমি যদি সেখানে যাই আমার সুফিয়ার কথা মনে পড়বে। সে যত বড়ই ধোকা দিয়ে থাকুক, আমি তো তাকে ভালোবেসেছিলাম। তার স্মৃতিগুলো আমাকে কষ্ট দেবে, তাই আমি যেতে চাচ্ছি। আর আমি চাই না সিরাত তার সম্পর্কে জানতে পারো। সিরাত গিয়ে বাংলাদেশ গেছি শুনে যদি সুপ্রিয়া এসে ঝামেলা করে। ভাইয়া তুমি শুধু শুধু টেনশন করতেছো। ওই মহিলার খবর এলাকার কেউ জানে না, তার কোনো খোঁজ খবর নেই। সে সিরাতের ধারে কাছেও আসবে না। তুমি তার জন্য নিজের মা বাবা ভাই বোনকে দেখতে যাবে না? প্লিজ প্লিজ ভাইয়া, তুমি একবার বাংলাদেশে আসো। ঠিক আছে, আমি সামনের বছর সিরাতকে নিয়ে বাংলাদেশে যাব মায়ের সাথে দেখা করতে। সামনের বছর যাবে বললেও আমিনুল ইসলাম যায়নি। আরও 2 বছর কেটে গেছে। এখন সিরাতের বয়স 11 বছর। আমিনুল ইসলামের মা খুব অসুস্থ, তাই তাকে দেখতে যাবে। আর দীপা তার পরিবারের মানুষের জন্য কান্নাকাটি করছিল। সুফিয়া বেগম এয়ারপোর্টের আশেপাশে সবসময় ঘোরাঘুরি করতেন, ছেলের কাছে যাবে এই ভাবনায়। তাকে দেখে এখন চেনাই যায় না। একটা সময় সে অনেক সুন্দরী ছিল, চুলগুলো এলোমেলো জট হয়ে গেছে, ফর্সা মুখটা কালচে রং ধারণ করছে। দিন দিন তার মানসিক অবস্থা এতটাই খারাপ হচ্ছে, এখন মানুষের সামনে পাগলামি শুরু করে দেয়। মানুষের বাচ্চা দেখলে কেড়ে নিতে চায় তার সিরাত ভাবে। এমন করে একদিন এক লোকের বাচ্চা
দেখে কোলে নেওয়ার জন্য সে দৌড় দিয়ে যেতে চাইল। তখন একটা মাইক্রোবাস এসে তাকে চাপা দেয়, সাথে সাথে লুটিয়ে পড়ে। লোকজন ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার দেখে বলে পা ভেঙে গেছে। তারপর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে 3 মাস চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেয়। তার আপন বলতে কেউ নেই, কে তাকে নিয়ে আসবে। আবার তার আস্তানা হয় এয়ারপোর্টের পাশে। দিন দিন তার অবস্থা আরও শোচনীয় হতে থাকে। খাবারের অভাব, ওষুধপত্রের অভাব। মৃতপ্রায় সুফিয়া বেগমকে নিয়ে যায় একজন স্বেচ্ছাসেবক নিজামুদ্দিন নিজ উদ্যোগে ময়মনসিংহে মানসিক রোগীর জন্য একটি ক্লিনিক দিয়েছে। সেখানে সুফিয়া বেগমকে নিয়ে আসে সে। সুফিয়া বেগমকে মানসিক নিরাময় কেন্দ্রে নিয়ে যাবার পর নিজামুদ্দিন তাকে মানসিক চিকিৎসা দেখায়। মানসিক ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলেন সুফিয়া বেগমের স্মৃতিগুলো অনেক বছর আগে আটকে আছে। সে তার অতীত থেকে বের হয়ে আসতে পারেনি। খুব বড় আঘাত পাওয়ার কারণে সুফিয়া বেগমের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ঠিকমতো চিকিৎসা করলে স্মৃতিশক্তি ফিরে আসতে পারে, সেটা অনেক সময়ের দরকার। নিরাময় কেন্দ্রে একজন নার্স আছে, তারা অনেক আদর যত্ন করে রোগীদের খাওয়ায়, ওষুধ খাওয়ায়। কিছুদিনের মধ্যে সুফিয়া বেগমের শারীরিক অবস্থার উন্নতি হলো। দিনের পর দিন অনাহারে না খেয়ে থেকে সুফিয়া বেগম শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছিল। এখন ঠিকমতো খাবার পেয়ে, সেবা যত্ন পেয়ে অনেকটাই সুস্থ শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আগের মতোই আছে। আমিরুল ইসলাম সিরাতকে নিয়ে ও দীপাকে নিয়ে বাংলাদেশে আসার জন্য প্রস্তুত নিচ্ছিল। তার মা খুবই অসুস্থ, তাই তাকে আসতে বলছে। আসার দুদিন আগে আমিরুল ইসলামের বড় বোন রুমিলা ফোন করলো। তার মায়ের নাকি কথা বন্ধ হয়ে গিয়েছে, কথা বলতে পারে না, অবস্থা খুব খারাপ। তাই আমিরুল ইসলামকে তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতে বলল রমিলা বেগম। তার মা হয়তো আর বাঁচবে না। এমনটা কথা শুনে আমিরুল ইসলামের মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। কেন সে আরও আগে গেল না? তাহলে কি মায়ের সাথে তার আর কথা বলা হবে না? এগুলো ভাবতে ভাবতে নিজের প্রতি নিজের রাগ হচ্ছিল। কেন সে আর 2-3 মাস আগে গেল না? নির্দিষ্ট তারিখে আমিরুল ইসলাম বাংলাদেশে পৌঁছালো। নিজের দেশে পা রেখে বুকে চিনচিন করে ব্যথা অনুভব করলো সে। ভাবছিল কিছুদিন আমেরিকা থেকে এসে একেবারে স্ত্রী সন্তানকে নিয়ে সুখের সংসার সাজাবে। সে সুযোগটা সুফিয়া বেগম তাকে দিল না। তাই তো সে প্রবাসী হয়ে ভিন দেশে পড়ে আছে। দীর্ঘ 8 বছর পর নিজের বাড়িতে এসে সবাইকে কেমন অচেনা লাগছে। এই 8 বছর এ বাড়িতে আরও কয়েকটা বাচ্চার জন্ম হয়েছে, আমিনুল ইসলাম তাদেরকে দেখেনি। রুমার এক ছেলে এখন, আর একটা মেয়ে হয়েছে। মেয়ের বয়স 6 বছর। আমিনুল ইসলাম ভাগ্নি অবন্তীকে কোলে তুলে নিলেন। ভাগ্নির কোলে নিয়ে আমিনুল ইসলাম তার মায়ের কাছে এসে দেখে তার মা প্রায় অর্ধমৃত অবস্থায়। মাকে ডাক দিলে আমিনুল ইসলাম। ছেলের ডাকে মা চোখ মেলে তাকালো। আস্তে করে হাত তুলে ছেলের গায়ে হাত বুলালেন, কিন্তু মুখে কিছু বলতে পারল না। তার 2 বোন এবং ভাইয়ের বউরাও বললেন, আপনার জন্য মা অনেক কান্নাকাটি করছে। আপনি এতদিন না আসে খুব বড় অন্যায় করছেন। আসলে আর কয়টা দিন আগে আসলে কি হতো? সত্যি আমিনুল ইসলামের কিছু বলার মুখ নেই। সে চুপ করে আছে। মায়ের পাশে বসে অনেকক্ষণ কান্না করলো আর আফসোস করতে থাকলো কেন সে আগে আসলো না। সিরাত তার দাদির কাছে নিয়ে বসানো হলো। তাকে চেয়ে চেয়ে দেখছে আমিনুল ইসলামের মা, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। আমিনুল ইসলাম বাড়ি ফেরার 2 দিন পরে তার মা না ফেরার দেশে চলে গেল। ছেলেটার মুখটা শেষবার দেখার জন্য হয়তো এতদিন বেঁচে ছিল। 2 মাসের জন্য বাংলাদেশে এসেছে আমিনুল ইসলাম। সিরাতকে সবসময় তার সঙ্গে সঙ্গে রাখে। সিরাত আমিনুল ইসলামের ভাই বোনের ছেলেমেয়েদের সাথে খেলতে বাইরে যেতে চায়, কিন্তু আমিনুল ইসলাম বলে, তোমার এগুলো খেলাধুলো করা অভ্যাস নেই, তুমি ব্যথা পাবে, তুমি আমার সাথে থেকো, কোথাও যাবে না। আসলে আমিনুল ইসলামের মনে ভয়, যদি সুফিয়া এসে ছেলেকে নিয়ে যেতে চায়, আর যদি না হয় কেউ বলে তার মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জোর করে তাকে রেখে দিয়েছি, তাহলে তো সিরাত আমিনুল ইসলামের প্রতি ঘৃণার জন্ম নেবে। সিরাতকে তার বাবা সবসময় বলেছে তার মা তাকে রেখে চলে গেছে, কিন্তু সিরাত এটা জানে না তাকে জোর করে রেখে তার মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আসার পর সিরাতের ফুপি ও চাচিরা তাকে বলেছে তার মা খুব খারাপ ছিল, বাজে ছিল, তাকে রেখে চলে গেছে। এই শিশু বয়সে তার মাথায় এমন কুবুদ্ধি ঢুকে দিচ্ছে, মায়ের প্রতি বিষিয়ে তুলছে। সিরাত ভাবতে থাকে তার মা কেন এমন ছিল। সবার মা কত ভালো, নিজের সন্তানদের আদর করে, অনেক ভালোবাসে। আর তাকে মাত্র 3 বছর রেখে তার মা চলে গেল। একটু কি মায়া মহব্বত হলো না? কেন তার মা এতটা নির্দয় নিষ্ঠুর ছিল? এগুলো ভাবে সে যখন একা থাকে। এখানে এসে দেখে তার চাচিরা এবং ফুপি কাজিনদের মুখে তুলে খাইয়ে দেয়। তার ইচ্ছে করে মায়ের এমন ভালোবাসা পেতে, কিন্তু কারো কাছে বলতে পারে না। নিজের মধ্যেই সব কিছু লুকিয়ে রাখে সিরাত।
দেখতে দেখতে 2 মাস চলে যায়। আবার আমিনুল ইসলাম দীপা ও ছেলেকে নিয়ে আমেরিকায় চলে যাবে। যাবার আগে আমিনুল ইসলামের 3 ভাই আমিনুল ইসলামের কাছে এসে বলল, ভাইয়া, শহরের পাশে যে জমিটা বাবা কিনে রেখেছিল আমরা চাচ্ছি সেখানে আমাদের নতুন করে বাড়ি করতে। এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, গ্রামের ভেতর থাকলে তাদের ভালোভাবে লেখাপড়া হবে না, প্রাইভেট কোচিং পড়তে সুবিধা শহরের দিকে, তাই আমরা চাচ্ছি সেখানে 4 তলা একটা বাড়ি তৈরি করতে। 4 তলায় 4 ভাই থাকবো। ভাইদের কথা শুনে আমিনুল ইসলাম বললেন, আমি তো আমেরিকাতে থাকবো, বাড়ি ফেরার কোনো ইচ্ছা নেই। আমিনুল ইসলামের ভাই রবিন বললেন, ভাইয়া, তুমি এটা ঠিক বললে না। নিজের দেশ ছেড়ে তুমি পরদেশে হয়ে সারা জীবন পড়ে থাকবে। যদি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, তোমাকে কে দেখবে? এখানে আমরা সবাই আছি। তুমি একবার ভেবে দেখো, যখন তুমি অসুস্থ হলে তখন যদি সাবের ভাইয়া না থাকতো তোমার কি হতো? সবসময় তো তিনি তোমার পাশে থাকবেন না। শেষ বয়সের কথা চিন্তা করে হলেও আর কিছুদিন থেকে দেশে ফিরবে। ভাবছো ছেলে বড় হলে ছেলেকে বিয়ে দিবে, তোমার বউ তোমাকে দেখাশোনা করবে। আমেরিকার মতো দেশে থেকে এটা আশা করো না। এটা আশা করা বোকামি হবে। তোমার ছেলে বিয়ে করলে ওই দেশের কোনো মেয়েকে বিয়ে করবে, আর তারা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন নিয়ে অনেক উদাসীন। তার 3 ভাই মিলে কথাগুলো বললে আমিনুল ইসলামকে। আমিনুল ইসলাম ভেবে দিল, হ্যাঁ, এটা ঠিক বলছিস। আচ্ছা ঠিক আছে, এখন কি করতে হবে বল? ছোট ভাই সাব্বির বলল, বাড়ি করার জন্য 4 ভাইকে সমান সমান টাকা দিতে হবে। তোমার ভাগের টাকা তুমি পাঠিয়ে দেবো। তখন রুমা বলল, ভাইয়া তো আর এখানে থাকবে না, যতদিন না থাকে ভাইয়ের ফ্ল্যাটে আমরা থাকবো। ঠিক আছে, থাকি, সমস্যা নেই। আর টাকা আমি পাঠিয়ে দেবো বাড়ি করার জন্য। রফিক মিয়ার ছোটোখাটো একটা ব্যবসা আছে, এখনও সে শ্বশুরবাড়িতে পড়ে থাকে। রফিক মিয়া মনে মনে ভাবছে, ভাইয়া তো বিদেশ থেকে আর আসবেন না এত তাড়াতাড়ি, সে টাকা নিয়ে বাড়ি করলে সেটা আমাদেরই হয়ে যাবে। আমেরিকা থেকে অভ্যাস, বাংলাদেশে আর ফিরবে না মনে হয়। রফিক মিয়া মুখে কিছুটা হাসি লেগে আছে। তার হাসি মুখ দেখে আমিনুল ইসলাম বললেন, কী ব্যাপার তোমার মুখে হাসি? কোনো খুশির খবর নাকি? ভাইয়া, আপনি কিছুদিন পর দেশে ফিরে আসেন। সিরাত বড় হলে সিরাতকে এদেশে বিয়ে দিবেন। নিজের আত্মীয়দের মধ্যে কোনো মেয়েকে ছেলের বউ করে নেবেন। তাহলে শেষ বয়সে দেখাশোনার জন্য আর চিন্তা করতে হবে না আপনার। সেটা দেখা যাক। আমার ছেলে আগে বড় হোক, পরে কি করব না করব পরে ভেবে দেখব। আর বিয়ের সাথে ভাগ্যের উপর, সেটা তো আগেই নির্ধারণ করে বলা যায় না। রফিক মিয়া আমিনুল ইসলামের ছেলের বিয়ের ইঙ্গিত দেওয়ার কারণ হচ্ছে, রফিক মিয়ার ইচ্ছে মেয়ে বড় হলে তার মেয়েকে সিরাতের কাছে বিয়ে দিবে। তাহলে তো সিরাতের বাবার এত টাকা পয়সা, তাদের থাকা খাওয়া কোনো প্রবলেম হবে না। রফিক মিয়ার লোকটা সবসময় নিজের স্বার্থের বাইরে কিছু ভাবে না। আমিনুল ইসলাম চলে আসলো আমেরিকার নিউ জার্সি শহরে। কেটে গেল আরও 10 বছর। এই 10 বছরে আমিনুল ইসলাম একবার বাংলাদেশে গিয়েছিল দীপাকে নিয়ে। সিরাতকে আর বাংলাদেশে যাওয়া হয়নি। দীপা এখনও আমিনুল ইসলামের সাথে আছে। দীপার বিয়ে হয়েছে 2 বছর আগে। সে এখন প্রেগনেন্ট। আমিনুল ইসলামের বাসায় একজন বাংলাদেশি ড্রাইভার হিসেবে চাকরি করত, তার নাম সুমন মিয়া। তার সাথে রিলেশন করে বিয়ে হয় দীপার। তাই দীপা এখন আমেরিকাতেই রয়ে গেছে। সে আমিনুল ইসলামের বাসায় থাকে। সিরাতের বয়স এখন 21 বছর। সে ভার্সিটি স্টাডি শেষ করে ফ্যাশন ডিজাইনের উপর। দীপা প্রেগনেন্ট থাকার কারণে রান্না করা ঠিকমতো করতে পারে না। দীপা এখন 7 মাস চলছে। সিরাত ভার্সিটি থেকে ফিরে দেখে দীপার রান্না হয়নি। তাই দীপা সিরাতকে হেল্প করতে চলে আসে কিচেনে। সিরাত দীপার কাছ থেকে অনেক কিছু রান্না শিখে নিয়েছে অনেক আগে। সিরাত বলল, তুমি সবজিগুলো কেটে দাও, আমি রান্না করছি। সিরাতের পছন্দের খাবার সবজি আর বুটের ডাল, সেগুলো সে রান্না করছিল। তখন আমিনুল ইসলাম প্রবেশ করলো কিচেনে। আমিনুল ইসলাম বলে, 2 ভাই বোন কী রান্না করা হচ্ছে? পাপা, আপুর তো এখন রান্না করতে প্রবলেম হয়, তাই ভাবলাম আমি আপুকে হেল্প করছি। সবজি রান্না করছে আর বুটের ডাল। আপু মাংস রান্না করে ফেলেছে আগে। সে তো সবচেয়ে পছন্দের খাবার হলো সবজি বুটের ডাল। আমিনুল ইসলাম ছেলের কথা শুনে হেসে বললেন, ভালোই হলো তো, এখন থেকে তোমার হাতে রান্না খাওয়া যাবে। মেয়ে নেই তো কী হয়েছে, ছেলে আমার মেয়ের স্বাদ পূরণ করবে, রান্না করে খাওয়াবে। বাবা, ছেলের খুনসুটিতে দীপা বলল, মামা, সিরাত কিন্তু আপনাকে তেমন করে রান্না করে খাওয়াবে না। সে রান্নাটা শিখেছে তার বউয়ের জন্য। বিয়ে করে বউকে বসিয়ে রেখে সে রান্না করবে। সিরাত আমাকে তাই বলেছে। আপু, তুমি কিন্তু আব্বুর কাছে আমাকে বউ পাগল বানিয়ে দিচ্ছ। আমি কখনো বলছি আমি রান্না করে বউকে খাওয়াবো? আর বিয়ে তো অনেক দেরি আছে, এত সহজে বিয়ে করছি না। কেন এত সহজে বিয়ে করবে না? কেন? আমি আর মামা মিলে তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিব, বাংলাদেশে নিয়ে গিয়ে। সিরাত লজ্জা পেয়ে কিচেন থেকে চলে গেল। এই পাশ্চাত্যদের মতো দেশে থেকেও সিরাত অনেকটা লাজুক টাইপের হয়েছে। এখানে ছেলেমেয়েদের মেলামেশা কোনো ব্যাপারই না। বয়ঃসন্ধিকালের পর থেকে ছেলে মেয়ে একে অপরের সাথে মেলামেশা করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদেশে স্বাভাবিক ব্যাপার।
তবু এ পর্যন্ত সিরাতের এখনও কোনো গার্লফ্রেন্ড নেই। স্কুলে পড়া অবস্থায় অনেক মেয়ে তাকে পছন্দ করেছে, নিজ থেকে গার্লফ্রেন্ড হওয়ার অফার দিয়েছে, তার কাউকে ভালো লেগেনি। সিরাতের নিজস্ব একটা পছন্দ আছে, ছোটোবেলা থেকেই তার ভাবনা মনের মতো কেউ একজন তার ভালোবাসার মানুষ হবে। সেই মানুষটা ফর্সা না হোক, হোক শ্যামবর্ণের, তবুও যেন তার মুখের হাসিটা মায়াবী হয়, চোখের চাহনি যেন তাকে পাগল করে দেয়। এক নজর তাকালে যেন নেশা ধরে যায়, গালে একটা ছোট্ট তিল থাকবে, যার দিকে তাকিয়ে হারিয়ে যাবে প্রিয়সীর ভালোবাসার গভীরে। সিরাতের কল্পনার মতো কোনো মেয়ে তার লাইফে আসেনি এখনও পর্যন্ত, তাই কারোর সাথে সঠিকভাবে মেলামেশা করা হয়নি সিরাতের। বেস্ট ফ্রেন্ড আছে, সেটা শুধু ফ্রেন্ডের বাইরে কিছু না। ভার্সিটি যাবার পর দুজন খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। একজনের নাম শোয়েব, সে হলো ইন্দোনেশিয়ার মুসলিম, আর একজন নিউ ইয়র্কে পলিন। পলিন মেয়েটা অনেক সহজ সরল। শোয়েব আর পলিন সিরাতের খুব ভালো বন্ধু হয়েছে ভার্সিটি আসার পর থেকে। সিরাতের বাবা আর কাছে যখন যা চেয়েছে তাই পেয়েছে। আমিনুল ইসলাম ছেলের কোনো আশা অপূর্ণ রাখতে চায়নি। তার সবসময় মনে হয়েছে ছেলেটা যা মা ছাড়া বড় হয়েছে, তাই সে চায় না কখনো ছেলের মনে কষ্ট দিতে। সিরাত তার বাবাকে তেমন ভালোবাসে না, বাবার কোনো আদেশ সে রাখে না। সিরাতের কেন যেন মনে হয় তার বাবা তার প্রতি বেশি ভালোবাসার নাটক করে, তা সিরাত পছন্দ না। সিরাত চেয়েছিল ফ্যাশন ডিজাইনার নিয়ে লেখাপড়া করতে, আমিনুল ইসলামের ইচ্ছে ছিল ছেলে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সিরাত বাবার কথা রাখেনি। সে তার স্বপ্ন পূরণ করতে ফ্যাশন ডিজাইনের উপর পড়াশোনা করতে ভর্তি হয়েছে। আমিনুল ইসলাম তার ইচ্ছের কথা ছেলের কাছে প্রকাশ করলেও ছেলে ইঞ্জিনিয়ার হতে রাজি হয়নি, এতে আমিনুল ইসলাম খুব কষ্ট পায়। আমিনুল ইসলামের অনেক ইচ্ছে ছিল তার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সে স্বপ্নটা সিরাত ধূলিসাৎ করে দেওয়ার পর খুব ভেঙে পড়েন আমিনুল ইসলাম। কিন্তু ছেলেকে কিছু বলার সাহস হয়ে ওঠে না তার। আমিনুল ইসলাম সবসময় ভয়ে থাকেন, সে যদি জানতে পারে সুফিয়াকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে রেখে, তা তখন কি বাবা হিসেবে তাকে মেনে নেবে? যদি ঘৃণা করে তার মায়ের কাছে চলে যায়। সিরাত এমনটা ভাবে সবসময়, আমি আমিনুল ইসলাম, তাই ছেলেকে কিছু বলার সাহস পায় না। সিরাত যখন তৃতীয় বর্ষে তখন জানতে পারে তার বন্ধু শোয়েব একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মেয়েটা তার সাথে ব্রেকআপ করে দিতে চাইছে। এই জন্য শোয়েব খুব ডিপ্রেশনে চলে যায়। বন্ধুর এরকম অবস্থা দেখে পলিন আর সিরাত জানতে চায় কী হয়েছে। শোয়েব রিলেশনে ছিল, এতদিন সিরাত আর পলিন জানতো না, কিন্তু এখন শোয়েবের অবস্থা দেখে তাদের মনে সন্দেহ হয় কিছু একটা হয়েছে। জোর করে ধরে কি ঘটনা শোনার জন্য শোয়েব কেঁদে ফেলে সিরাতকে জড়িয়ে ধরে। আমি একজনকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে আমাকে এখন ছেড়ে যেতে যাচ্ছে, তাকে ছাড়া আমার বাচ্চাটা খুব কঠিন হয়ে যাবে। সিরাত জানতে চাইল কী অপরাধে তার প্রেমিকা তাকে ছেড়ে যেতে চাইছে। তুই মেয়েদের অ্যাড্রেসটা দে, নয়তো ফোন নম্বর দে, তার সাথে আমি কথা বলবো। তুই কথা বললে কিছু হবে না, সে সিদ্ধান্ত নিয়েছে, তাই করবে বলে দিয়েছে, এখানে কারো কথা লাগবে না। আচ্ছা ঘটনা কি বল, কেন এত ভালোবাসা সত্ত্বেও সে তোকে ছেড়ে যেতে চাচ্ছে? আমি যাকে ভালোবাসি সে একজন খ্রিস্টান মেয়ে, তার বাবা নাম রোদ। রোদের বাবা গির্জার পাদ্রী, তাই রোদ ধর্ম কর্মের প্রতি অনেক মনোযোগী। তার বাবার কাছ থেকে সে ধর্মের দীক্ষা নেয়। আমি মুসলিম, আমাকে ভালোবাসার কারণ হলো তার নাকি ধারণা এদেশের খ্রিস্টান ছেলেরা নিজের ভার্জিনিটি রক্ষা করে চলে না। মুসলিম ছেলেদের আল্লাহ পাককে ভয় থাকে, তাই বিবাহের পূর্বে শারীরিক সম্পর্কে জড়ায় কম। আমার চরিত্র ভালো এমনটা জেনে সে আমার সাথে রিলেশন করতে হয়, আর বলে বিয়ের আগে দৈহিক সম্পর্ক করবে না। সে চায় ভালোবাসা হোক পবিত্র, আর যা হবে বিয়ের পর। রোদের এমন কথা শুনে আমি অনেক খুশি হই, কারণ এদেশে এমন মেয়ে আছে পাপের ভয়ে এগুলো থেকে বিরত থাকে। আমি আগে যাই করি সেটা আর রোদকে বলি না, তার কথা মতো আমিও ভালো হয়ে যাই। আমাদের রিলেশনটা 1 বছর, সে বলেছিল কাউকে না জানাতে। তার বাবা একজন গির্জার গণ্যমান্য ব্যক্তি, বিয়ের পরে সবাই জানবে এমনটাই চাইছিল রোদ। আমিও তাই মেনে নিয়েছি, তাদেরকে বলিনি আমাদের সম্পর্কের কথা। রোদের আগে আমার আরও 2জন গার্লফ্রেন্ড ছিল। রোদের সাথে সম্পর্কের পর তাদের সাথে আর রিলেশন রাখিনি। আস্তে আস্তে কথা বলা কমিয়ে দেয় এবং বলি আমি এখন আর কারোর সাথে রিলেশন রাখবো না। যে 2জনের সাথে আমার রিলেশন ছিল তাদের সাথে আমি ফিজিক্যাল সম্পর্কে জড়িয়েছিলাম। তাদের একজন এলিনা কিভাবে যেন জানতে পারে আমি রোদের সাথে রিলেশনে আছি এবং তাকে প্রচণ্ড ভালোবাসি। গত সপ্তাহে এলিনা আমার সামনাসামনি হয় এবং জানতে চায় তাকে ছেড়ে দিয়ে আমি রোদের সাথে রিলেশন করলাম। সে আমাকে তার সব কিছু বিড়িয়ে দেওয়া সত্ত্বেও তাকে কেন ছেড়ে দিলাম। আমি তাকে বললাম তার সাথে যা করছি তার জন্য ক্ষমা করতে হবে। রোদকে আমি প্রচণ্ড ভালোবাসি, এই সিদ্ধান্ত নিয়েছি সে যেন আমাদের মাঝে না আসে। যা হয়েছে ভুল হয়েছে। এলিনা আমার গালে থাপ্পড় মারে, বলে তুই একজন প্রতারক,
দুই মেয়ের সাথে প্রতারণা করে, নিরীহ একটা মেয়ের সাথে আবার প্রতারণা করছে। যে মেয়েটার বাবা একজন সম্মানিত মানুষ, আমি জানি সেই মেয়ের সর্বনাশ করে তাকে তুই ছেড়ে দিবি, কিন্তু তা আমি হতে দিব না। তোর কিছু পিকচার আমার কাছে আছে, সেগুলো আমি মেয়েটাকে দেখাবো আর তাকে বুঝিয়ে দেবো সে তোর মতো চরিত্রহীন লম্পটের খপ্পরে পড়েছে। সেই কথা মতো এলিনা রোদকে তার সাথে আমার রিলেশনের কথা এবং আমি তার সাথে শারীরিক সম্পর্ক করছি, প্রথমে হয়তো রোদ বিশ্বাস করেনি, কিন্তু এলিনার কাছে প্রমাণ ছিল, সেগুলো দেখেছে। এখন আমার সাথে সম্পর্ক রাখার জন্য কোনোভাবে রাজি নয় সে। শোয়েবের কথাগুলি শুনে সিরাতের ভালো লাগা শুরু করে গেল রোদ খ্রিস্টান মেয়েটার প্রতি। একটা খ্রিস্টান মেয়ে এতটা ভালো থাকে, সে একটা ভালো ছেলেকে ভালোবাসতে চায়, কিন্তু ঠকে গেল শোয়েবের ভালোবেসে। মেয়েটাকে এক নজর দেখার জন্য সিরাতের বুকের ভিতর তোলপাড় হয়ে গেছে। সে দেখতে চায় মেয়েটা কেমন। তাই সিরাত শোয়েবকে বলে, দোস্ত তুই এর অ্যাড্রেসটা দে, না হয় আমি ফোন নাম্বার দে, আমি যেভাবে হোক তার সাথে কথা বললে এটার একটা সমাধান করতে চাইব। শোয়েব রোদের নাম্বার দিল সিরাতকে। নাম্বারটা পেয়ে সিরাত হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলো। ভার্সিটি থেকে বাসায় গিয়ে ব্যালকনিতে বসে কল দিল রোদকে। কয়েকবার রিং হওয়ার পর রোদ কল রিসিভ করলো। জানতে চাইল, কে আপনি? রোদ, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট আপনার সম্পর্কে আমি জানি, তাই আপনার সাথে কিছু কথা ছিল আমার। আপনি না করবেন না, যে কোনো একটা রেস্টুরেন্টে আমার সাথে দেখা করবেন। একদমই কথাগুলি বলে সিরাত। অপর পাশ থেকে রোদ ভাবছে, কে হতে পারে লোকটা, আর কেনই তার সাথে দেখা করতে চাচ্ছে? সে কি দেখা করবে না করবে না? কী হলো, আপনি চুপ করে আছেন কেন? বেশি না, আপনি আমার সাথে 30 মিনিট সময় দেন, আপনার সাথে কিছু কথা বলবো। প্লিজ রোদ, না করবে না। রোদ একটু ভেবে তারপর বলে, আচ্ছা আপনি আমাকে কিভাবে চেনেন সেটা আমার জানতে হবে, তারপর ভাববো দেখা করব কি করব না। আমি শোয়েবের বন্ধু, ভাববেন না তার পক্ষ নিয়ে আমি কিছু বলতে যাব। আমার কয়েকটা কথা জানার ছিল, শুধু তার জন্য আপনার সাথে দেখা করতে চাই। আপনার রিলেশন ছিলেন সেটা আমি জানতাম, এখন শোয়েব আমাকে বলছে তার অপরাধ, সে আপনাকে ঠকিয়েছে, সেটা আমি জানি, তাই তো বলছি তার সাথে রিলেশনে রাখার ব্যাপারে আমি কিছুই বলতে যাব না। এটাও বলবো না আপনার মনের বিরুদ্ধে আপনি তাকে ভালোবাসেন, বাট আমার কিছু কথা ছিল, তাই এত রিকোয়েস্ট করছি। রোদ বুঝতে পারলো ছেলেটা তার সাথে কথা বলার জন্য অনেক এক্সাইটেড, কিন্তু কী কারণে এতটা আগ্রহ প্রকাশ করছে সে বুঝতে পারলো না। তাই বলল, আপনার সাথে আগামীকাল সকাল 10টা স্টার হলিডে রেস্টুরেন্টে দেখা করব, আপনি যথাসময়ে আসবেন। সিরাতকে তার আনন্দ কে দেখে, তার সাথে দেখা করতে রাজি হয়েছে, এতে যেন তার বিশ্বজয়ের হয়েছে। কেন এরকম হচ্ছে সে বুঝতে পারছে না। আসলে শরীফের কাছ থেকে মেয়েটার সম্বন্ধে ভালো ধারণা পেয়ে তার আনন্দ হচ্ছে। পরের দিন রোদের সাথে সিরাতের দেখা করতে যাবে, এটা সে শোয়েবকে বলেনি। সিরাত জানতে চায় শোয়েবের বিয়ের বিষয়টা না জানলে তার সাথে শোয়েব যেতে চাইবে রোদের সাথে দেখা করতে। তখন রোজ শোয়েবকে দেখে রাগারাগি করতে পারে। অনেক এক্সাইটেড হয়ে রাত পার করলো সিরাত। কখন সকালে দেখা হবে, কখন দেখা হবে রোদের সাথে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকগুলো ড্রেস গায়ে দিয়ে দেখছে কোনটা তাকে বেশি সুন্দর দেখাচ্ছে, সেটাই সে গায়ে দিল। সাদা ক্যাজুয়াল শার্ট, কালো জিন্স পরে অনেক শখের বাইকটা নিয়ে পৌঁছে গেল রেস্টুরেন্টে। 10টা বাজার, এখনও 5 মিনিট বাকি। সিরাত একটা টেবিলে গিয়ে বসলো। বসার সাথে সাথে তার ফোনে কল আসলো রোদের নাম্বার থেকে। মিস্টার সিরাত, আপনি মনে হয় এসে গেছেন। রেস্টুরেন্টের কর্নার দিকে আমি বসেছি, বাম দিকে তাকান। সিরাত দেখে রোদকে চিনে গেছে, কারণ সিরাত তার পিকচার কালকে হোয়াটসঅ্যাপকে রোদকে পাঠিয়েছিল যেন তাকে দেখে চিনতে পারে। সিরাতের কর্নারের দিকে তাকিয়ে দেখে একজন মেয়ে তাকে হাতের ইশারা করে ডাকছে। সে তড়িঘড়ি করে রোদের পাশে গিয়ে চেয়ারে বসলো। রোদ হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। সিরাত রোদের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। তারপর পরিচিত হয়ে নিল দুজনে। রোদ জানতে চাইল, কি বলতে চাইছেন বলেন। আপনি আমার কাছে 30 মিনিট সময় চেয়েছেন, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। রোদের কথা শুনে সিরাত হেসে বলল, আপনি দেখে সব মনে রেখেছেন। 30 মিনিট টাইম চেয়েছি, তার বেশি সময় নিলে কি কোনো ক্ষতি হবে? না, ক্ষতি হবে না, বাট আপনি তো 30 মিনিট চেয়েছিলেন, তার বেশি তো চাননি। চাইবো, এখন চাইবো। আসলে কি জানেন, আপনার সাথে দেখা করার উদ্দেশ্য হলো আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। যখন শরীফের কাছ থেকে জানতে পারি আপনার বিষয়ে জানতে পারি আমেরিকার মতো দেশে খ্রিস্টান ফ্যামিলি আপনার মতো একজন ভালো মেয়ে আছে, সেটা দেখার পর আপনাকে দেখার আগ্রহটা বেড়ে যায়। তাই অতি আগ্রহে আমি আপনাকে রিকোয়েস্ট করি আমার সাথে দেখা করার জন্য। আমি বলেছিলাম না, শোয়েবের হয়ে আমি আপনার কাছে কোনো সাফাই গাইব না, শুধু আপনাকে দেখার ইচ্ছেতে দেখা করতে চাইছি। হ্যাঁ বুঝলাম, কেন দেখা করতে চাইলেন। আসলে আমেরিকা বা মুসলিম কান্ট্রি বলে কোনো কথা নাই, আবার খ্রিস্টান ফ্যামিলি যে ভালো মেয়ে নেই সেটা আপনার ধারণা।
অনেকে ভালো আছে এই দুনিয়াতে। যদি সবাই খারাপ হতো তবে দুনিয়াটা শেষ হয়ে যেত। ভালো মন্দ মিলেই দুনিয়া। বাট আমার একটা ধারণা ছিল খ্রিস্টান ছেলেদের চেয়ে মুসলিম ছেলেরা অনেক ভালো। তারা নিজেদের ভার্সিটি সহজে নষ্ট করে না। তারা সৃষ্টিকর্তার জবাবদিহিকে ভয় পায়। এমন ধারণা থেকে আমি আপনার বন্ধু শোয়েবের সাথে রিলেশনে যাই। তাকে বলি আমাদের ভালোবাসাটা হবে পবিত্র, শারীরিক চাহিদা পূরণ হবে বিয়ের পর। আর বলেছিলাম সে যে আপনি কি চরিত্রবান ছেলে, যা বলার সত্যি করে বলেন, কারণ আপনাকে ভালোবাসার পর আমি জানতে পারি আপনার চরিত্র ভালো ছিল না। সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না এবং তৎক্ষণাৎ ছেড়ে দেবো। তখন সে আমার খুব কষ্ট হয়। সে বলে তার লাইফে এমন কোনো ঘটনা নেই, কারোর সাথে শারীরিক সম্পর্ক করেনি। তার কথা বিশ্বাস করিনি আমি রিলেশনে যাই। বাট এখন জানতে পারি সে আমার সাথে মিথ্যে বলেছিল। দুজন মেয়ের সাথে রিলেশন ছিল এবং শারীরিক সম্পর্ক ছিল। এটা জানার পর আমি কিভাবে তার সাথে থাকতে পারি? আমি বুঝতে পারছি আপনার মনে কষ্টটা। আপনি যা চাননি সেটাই হয়েছে, তাই মেনে নিতে পারছে না। এখন শোয়েব কিন্তু কষ্ট পাচ্ছে। তাকে ভালোবাসতে না পারেন, ফ্রেন্ড হিসেবে তার সাথে কথা বলতে পারেন। তার সাথে কথা বলতে চাচ্ছি না আমি। কথা বলতে গেলে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যা ভালো মনে হয় তাই করুন। আপনাকে দেখার ইচ্ছে ছিল, ইচ্ছে পূরণ হলো, এখন আসি। আপনার কাছে 30 মিনিট সময় চেয়েছিলাম, সেটা ওভার হয়ে গেছে। রোদ ঘড়ির দিকে তাকিয়ে জোরে জোরে হেসে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেটা তো অনেক আগে শেষ হয়ে গেছে, অলরেডি 48 মিনিট। তাহলে ওঠা যাক। এর মধ্যে মাঝে মাঝে রোদের সাথে হোয়াটসঅ্যাপে কথাই সিরাতের। আস্তে আস্তে তাদের কথার পরিমাণ বাড়তে থাকে। সিরাতের মনে চায় রোদ তার প্রেমে পড়ুক। সিরাত অলরেডি রোদের প্রেমে পড়ে গেছে, কিন্তু সেটা রোদের কাছে প্রকাশ করেনি। রোদ যদি না করে দেয় এই ভয়ে। একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়েছে সিরাত। চারদিকে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই। কোনো রাস্তায় দেখতে পাচ্ছে না। কোথায় কিভাবে যাবে সেটাও বুঝতে পারছে না। ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় একজন বয়স্ক লোক তার সামনে এসে দাঁড়ালো। তখন তাকে বলল, ভয় পাচ্ছিস? তখন সিরাত ভয়ে জড়সড় হয়ে বলে, হ্যাঁ আমি খুব ভয় পাচ্ছি। বাট আমি এখানে কেন? কিভাবে এই অন্ধকার আসলাম? তুই তো সবসময় অন্ধকারেই আছিস। তোর চারপাশে কখনোই আলো ছিল না। আপনি কি বলছেন? আপনার কথা মানে আমি বুঝতে পারছি না। সিরাত লোকটিকে বলল, তোর সম্বন্ধে কি তুই ঠিকমতো জানিস? কখনো কি জানতে চেয়েছিস তুই অতীত? তুই একটা মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিস। সে কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে, ভালো আছে নাকি খারাপ আছে, কখনো এই প্রশ্ন তোর মনে জাগেনি? তুই যে সন্তান হিসেবে অযোগ্য, এই গভীর অন্ধকারে তোর ডুবে যাওয়ার কথা। কথাগুলো বলে সিরাতের হাত ধরে সেই বয়স্ক লোকটা গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। সে চিৎকার করে যাচ্ছে আর বলছে, আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে, আমি তো অন্ধকার হারিয়ে যাব। এত ভয়ঙ্কর স্বপ্ন দেখার সাথে সাথে সে চিৎকার করে উঠে বসলো। তার চিৎকার শুনে আমিরুল ইসলাম দরজার পাশে এসে ডাক দিলেন, সিরাত কী হয়েছে? এত রাতে এভাবে চিৎকার দিচ্ছিস কেন? কিছুক্ষণ পর দীপা আর তার স্বামী দুজনে উঠে আসলো। তারা বুঝতে পারছে না সিরাতের কী হয়েছে। সজাগ হয়ে সিরাত ভয়ে কাঁপছে। সে কেন এমন স্বপ্ন দেখছিল সেটাই ভাবছে। সত্যি তো, তার যে মা তাকে জন্ম দিয়েছে তার সম্পর্কে সে কোনো কিছুই জানার চেষ্টা করেনি। তার বাবা সবসময় বলে এসেছে তার মা তাকে দেখে অন্য কারোর সাথে চলে গেছে। এটা বিশ্বাস করতে কখনো চায়নি। এটা সত্যি নাকি মিথ্যা? সত্যি মিথ্যা জানতে হলে অবশ্যই তাকে বাংলাদেশে যেতে হবে। এমনটাই ভাবছে সিরাত। এত ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখলো সে? ওই বৃদ্ধ লোকটা তাকে এভাবে অন্ধকারে ঠেলে নিয়ে যাচ্ছিল কেন? আর তাকে বলছিল, তুই তো অন্ধকারে ডুবে আছিস, আবার অন্ধকারে কিসের ভয়? সত্যি কি আমি অন্ধকারে ডুবে আছি? আমাকে মিথ্যে বলা হবে। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিল সিরাত বাংলাদেশে আসবে। যেভাবে হোক তাকে সত্যিটা জানতে হবে। যদি তার মা তাকে রেখে চলে যায় এটা জানতে পারে, তাহলে তো বাবার কথাই সত্যি। আর যদি তার মায়ের সাথে কোনো অন্যায় করা হয়ে থাকে, সে তার বাবাকে ছাড়বে না। দরজার ওপাশে আমিনুল ইসলাম দীপা এবং দীপার স্বামীকে ডেকে যাচ্ছেন। সিরাতের সে দরজা খুলে দিল। কী হয়েছে? তোমার এভাবে চিৎকার করলে কেন? কিছু হয়েছে তোমার? সবাই একসঙ্গে প্রশ্ন করল। না, কিছু হয়নি। আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখে খুব ভয় পেয়েছিলাম, তাই চিৎকার করছি। তাহলে আমি তোমার সঙ্গে থাকি? রাতে একা একা আবার ভয় পাবে। আমিনুল ইসলাম বললেন, না বাবা, তোমার থাকতে হবে না, আমি একাই থাকতে পারবো। এখন তোমরা যাও। এটা বলে সিরাত দরজা বন্ধ করে দিল। সিরাত সে রাতে আর ঘুম হলো না। ভাবতে থাকলো অবশ্যই তাকে বাংলাদেশে যেতে হবে। মনে মনে ভাবলো রোদকে সে ভালোবাসে, তাকে বিয়ে করে নিয়ে বাংলাদেশে যাবে। কালকে রোদকে বিয়ের প্রস্তাব দিবে। সিরাত মনে মনে রোদ তাকে পছন্দ করে, সেটা সে এতদিনে বুঝতে পারছে। সকালে হলে সিরাত রোদের সাথে
দেখা করতে চলে গেল। এই সকাল সকাল সিরাত কেন তার সাথে দেখা করতে চাইছে রোজ জানতে চাইল। তোমাকে আমি পছন্দ করি সেটা তুমি অবশ্যই জানো, মুখে কখনো বলা হয়নি তোমাকে কতটা ভালোবাসি। আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। আর জানো আমি কেমন ছেলে? আমি শোয়েবের মতো ছেলে না। আমি তোমাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা সম্মান করি। এতদিন আমাদের বন্ধুত্ব টিকে রেখেছে, ভয়ে বলতে পারিনি। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। বাট আজকে তোমাকে বলতেই হবে, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশে চলে যাব। তারপর এখানে আমি ফিরবো কি ফিরবো না সেটাও শিওর না। আমি তোমাকে হারাতে চাই না, তাই আজ সরাসরি বলছি আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি আর জীবনসঙ্গী করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? সত্যি বলতে তোমাকে বিয়ে করতে আমিও চাই মনে মনে। কখন যে তোমার প্রতি দুর্বল হয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। শোয়েবের কাছ থেকে ধোঁকাকে তোমার সাথে ফ্রেন্ডশিপ করার পর ভাবছিলাম কখনো তোমার প্রেমে পড়বো না, কিন্তু কি করব বলো, মনকে তো আর মানানো যায় না। তুমি যখন বলেছিলে বিয়ের কথা, তাহলে আমার বাবার সাথে কথা বলো। তোমাকে নিয়ে এখন আমি গির্জায় যাব। সিরাত নিয়ে রোদকে তার বাবার কাছে আসলো। রোদের বাবা এতক্ষণ প্রার্থনায় মগ্ন ছিল। রোদ আর সিরাতকে কিছুক্ষণ অপেক্ষা করার পর মিস্টার ক্লার্ক মেঘ সামনে আসলো। হ্যাঁ বল, কিসের জন্য অপেক্ষা করছিস? আর এই ছেলেকে তোর বন্ধু নাকি? বাবা, এর নাম সিরাত ইসলাম। আমাকে সে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। আমিও তাকে ভালোবাসি, তাই তোমার কাছে নিয়ে আসলাম। আর একটা কথা, সিরাত কিন্তু মুসলিম। বাবা, তুমি এটার জন্য বাধা দিও না। মিস্টার ক্লার্ক সিরাতের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করলো, তুমি কি আমার মেয়েকে অনেক ভালোবাসো? তাকে সত্যি সত্যি বিয়ে করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আমি রোদকে বিয়ে করতে চাই। তাকে আমি অনেক ভালোবাসি। সেটা যদি হয় তাহলে প্রমাণ দিতে পারবে তুমি তাকে অনেক ভালোবাসো, তাকে কখনোই ছাড়বে না? আপনি কি প্রমাণ চান? আমার মন জুড়ে শুধুই রোদ। আমার লাইফের প্রথম ভালোবাসা আপনার মেয়ে। তাকে ছাড়া তো আমি আর কোনো কিছু ভাবতে পারি না। আমি চাচ্ছি বাংলাদেশে যেতে। রোদকে হারাতে চাই না বলেই বাংলাদেশে যাবার আগে তাকে বিয়ে করতে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার সাথে বিয়ে দিতে রাজি আছি, কিন্তু তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো তাহলে তুমি আমার মেয়ের জামাই হতে পারবে। আমি আমার মেয়েকে মুসলিম হতে দিব না, দিতে চাইবো না কখনো। এত কষ্ট করে বড় করছে, অন্য ধর্মে চলে যেতে নয়। মিস্টার ক্লার্কের কথা শোনার সাথে সাথে সিরাতের মুখটা কালো হয়ে গেল। সে ভাবতে পারেনি রোদের বাবা এমন প্রস্তাব দিবে। এটা কিভাবে সম্ভব? নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে? এটা অসম্ভব। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেটা কিভাবে ত্যাগ করবে সে? সিরাতের মুখে কোনো কথা নেই দেখে মিস্টার ক্লার্ক আবারও বললেন, আমি বুঝতে পারছি তুমি তোমাদের ধর্ম ত্যাগ করতে রাজি হবে না। বললেই তো অনেক ভালোবাসো। যদি অনেক ভালোবেসে থাকো ধর্ম ত্যাগ করতে পারো। তুমি কি চাও আমার মেয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে তোমাকে বিয়ে করুক? তুমি যদি তোমার ধর্ম না ছাড়তে পারো, আমার মেয়ে কেন ছাড়বে তার ধর্ম? সিরাত রোদের দিকে তাকালো, রোদের চোখের পানি। সে তার বাবাকে বলল, বাবা তুমি এমন কঠিন সিদ্ধান্ত নিও না। সিরাত আমার থেকে দূরে সরিয়ে দিও না, এমন একটা শর্ত দিয়ে দাও। তাহলে তুমি তার ধর্ম গ্রহণ করবে, মুসলিম হয়ে বিয়ে করবে তাকে? রোদকে প্রশ্ন করলো মিস্টার ক্লার্ক। রোদ কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। মিস্টার ক্লার্ক আবার বললেন, আমি একজন পাদ্রী, জীবন কাটিয়ে ঈশ্বরের সেবা করে কখনো বিয়ে থা করিনি। তোমাকে আমি এতিম অসহায় অবস্থায় রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, নিজ ধর্মে দীক্ষিত করে বড় করেছি। আমি আশা করিনি তুমি আমার অবাধ্য হবে কখনো। যদি আমার প্রতিদান দিতে চাও তুমি কখনোই ধর্ম ত্যাগ করে একজন মুসলিমকে বিয়ে করো না। সে যদি তার ধর্ম ত্যাগ না করে তুমিও কেন তোমার ধর্ম ত্যাগ করবে? তার ভালোবাসা তোমার প্রতি বেশি না হলে তোমার কেন এত ভালোবাসা থাকবে তার প্রতি? তুমি এখন সিদ্ধান্ত নেবে তুমি আমার কথা রাখবে নাকি সিরাতকে বিয়ে করবে, মুসলিম হবে। রোদ পড়ে গেল কঠিন হিসাবে। ভাবনায় থাকলো, আমাকে যদি এতিম অসহায় অবস্থায় এনে বড় করে এ পর্যন্ত লেখাপড়া করায় তার প্রতি আমি কিভাবে দেই? আর আমি তো কখনোই ভাবিনি আমার নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যাব। রোজ সিরাতের দিকে তাকিয়ে বলো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলে এসো আমার ধর্মে। সিরাত, আমি তোমাকে হারাতে চাই না। আমি চলে যেতাম তোমার ধর্মে, কিন্তু পারছি না বাবার মুখের দিকে তাকিয়ে। সিরাত কিছু উত্তর না দিয়ে বের হয়েছিল গির্জা থেকে। তার মনে হচ্ছে সেটা কখনোই পারবে না। ভালোবাসা জীবন মরণের ঊর্ধ্বে তার ধর্ম। সে শেষ নবীর উম্মত, মুসলিম হিসেবে তার জন্ম হয়েছে, এটাই তার সবচেয়ে পরম পরিচয়। সে কীভাবে তার ধর্মকে ছেড়ে ভালোবাসার জন্য অন্য ধর্মে চলে যাবে? যতই হোক রোদকে ছেড়ে থাকতে হবে, ভুলে থাকতে হবে। রোদ পিছনে থেকে অনেকবার ডেকেছে, কিন্তু সিরাত তার পিছন ফিরে তাকায়নি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় চলে আসলো। আর তার বাবাকে বলবো
আমরা একেবারে বাংলাদেশ যাব, এখানে আর থাকবো না, তুমি সব কিছুর ব্যবস্থা করো। শ্রেয়াতের এমন কথা শুনে তার বাবা যেন অবাকের চেয়ে বেশি অবাক হলো। যে ছেলে বাংলাদেশে কখনো বেড়াতে যেতে চায়নি আজকে বলছে বাংলাদেশে একেবারে চলে যাবে। কারণ কি সেটা জানার জন্য ছেলেকে প্রশ্ন করে। কী হয়েছে, কেন বাংলাদেশে যেতে চাচ্ছ? বাংলাদেশে যেয়ে আমরা কী করব? এখানে আমাদের বিজনেস, বাংলাদেশে যাবার কোনো দরকার নেই। তোমার কি হলো, তুমি বাংলাদেশে কেন যেতে চাও? কখনো তো বেড়াতে যেতে চাওনি এতদিন। যেতে চাইনি, সেটাই তো আমার ভুল ছিল। কেন আমার জন্মভূমি বাংলাদেশে আমি যেতে চাইলাম না, সেটাই অনেক ভুল। এখানে থেকে আর ভালো লাগছে না, আমি এখন আমার দেশে ফিরে যেতে চাই। তুমি যদি না যাও আমাকে ব্যবস্থা করে দাও, আমি সেখানে যাব। আর বিজনেস করতে চাইলে বাংলাদেশে করা যাবে। বাংলাদেশে বিজনেস করে অনেকে জীবনযাপন করছে, টাকা থাকলে সব জায়গায় বিজনেস করা যায়, সেটা জন্য সমস্যা হবে না। আমার মনে হয় তুমি বাংলাদেশে বসবাস করতে ভয় পাও, সেখানে থাকতে তোমার কিসের ভয়? শ্রেয়াতের এমন কথা শুনে আমিরুল ইসলামের বুকটাই কেঁপে উঠল। সত্যিই তো, সে বাংলাদেশে থেকে ভয় পায়, সবসময় ভয় পায় তার ছেলে যদি তার মায়ের কাছে চলে যায়। কী আর করা? ছেলে যখন বলেছে আমিরুল ইসলাম না করার কোনো উপায় নেই, বাংলাদেশ যেতে হবে। তার বাবা ছেলে চলে আসবে বাংলাদেশে, দীপা রয়ে যাবে তার স্বামীর কাছে। কিছুদিন পর দীপাও বাংলাদেশে চলে আসবে। সে আর শুধু অপেক্ষা করছে, সে বাংলাদেশে যাবে এবং তার মায়ের সম্পর্কে জানার চেষ্টা করবে। অবশ্যই কেউ না কেউ আছে তাকে সত্যিটা বলবে। সে মনে করে স্বপ্ন তাকে সত্যি জানার জন্য আগ্রহী করে তুলছে। এতদিন তার ভিতরে এগুলো নিয়ে কোনো প্রশ্ন ছিল না। ভুল দ্বিতীয় পর্ব পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।